আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের অ্যাকাউন্টিং পাঠশালার দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে সকলকে দেখিয়েছি আমরা শর্টকাটে একবারে সহজে কিভাবে তোমরা লেনদেন আইডেন্টিফাই করতে পারো, অর্থাৎ লেনদেন সেটা কি লেনদেন নাকি লেনদেন নয় সেটা। ইনশাআল্লাহ তোমরা সেই ভিডিও যদি দেখে আসো তাহলে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর দ্বিতীয় ভিডিও এবং বেসিক নিয়ে আমি কাজ করছি। ইনশাআল্লাহ আমাকে আল্লাহ তৌফিক দিলে তোমাদের জন্য একটা পুরো সিরিজ করে দেবো, যাতে এসএসসি এবং এইচএসসির জন্য আলাদা করে একটা একটা করে সিরিজ করে দেবো এবং তোমরা এটা থেকে কেউ যদি ভালো করে দেখে এবং প্র্যাকটিস করে ইনশাআল্লাহ তার অ্যাকাউন্টিং যে কোনো ধরনের প্রবলেম সমাধান হয়ে যাবে। এছাড়াও আমি আমার আহ, আমার তোমরা যদি কেউ বলো কোন বিষয়ের উপর ভিডিও করতে হবে, আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেটা করে দেওয়ার। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, সেই দোয়া করবে। আমি আজকে অ্যাকাউন্টিং এর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর যে সমীকরণটা আছে সেই সমীকরণটা এক্সপ্লেন করে দেবো। কারণ এই সমীকরণটা ভালো করে যদি আমরা একটু বুঝতে না পারি তাহলে আসলে কিন্তু পরবর্তী সময়ে জাবেদা বা অন্যান্য যে চ্যাপ্টার গুলো আমরা যাবো সেগুলো আমরা ভালো করে বুঝতে পারবো না। তো আমরা এই ভিডিওতে অ্যাকাউন্টের সমীকরণটা বুঝিয়ে দেবো। এখানে অ্যাকাউন্টিং এর সমীকরণে বলা হয়েছে আসলে a is equal to l plus ওই, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর সমীকরণ। আসলে বেসিকলি এই সমীকরণের উপর ভিত্তি করেই সমস্ত অ্যাকাউন্টিংটা চলে। এবং ভালো করে যদি এই সমীকরণটা তুমি জেনে নাও, এই সমীকরণের সব বিষয়, তাহলে কিন্তু তুমি একদম একটা সূত্রে তোমার সকল কাজ হয়ে যাবে। এই যে আমাদের ফিজিক্স আছে, ফিজিক্স অনেকগুলো সূত্র থাকে এক একটা চ্যাপ্টারে, আর পুরো অ্যাকাউন্টিং মিলে আসলে আমি বলবো একটাই সূত্র আছে, এইটার উপরে অ্যাকাউন্টিংটা ডিপেন্ড করে। এখানে আসলে এই যে অ্যাকাউন্টিং এর দুতরফা দাখিলা পদ্ধতি জনক আছেন লুকাডি প্রেসিওলি। এই লুকাডি প্রেসিওলি দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছেন, তাই এটা ওনাকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলে থাকি। ইতালির ভদ্রলোক ছিলেন, ইলাদিন ভেনিস শহরে তার বসবাস। এই ভেনিস শহর নিয়ে এটা তথ্য না দিলেই নয়, ভেনিস শহরকে বলা হয় হচ্ছে হানিমুনের নগরী। পয়সাওয়ালা লোক যারা আছেন তারা বিয়ে শাদী করলে হানিমুন করতো এখানে, যেন ওটা ফ্লোটিং শহর। বেশিরভাগ শহরের বেশিরভাগ স্থাপনা এই পানির উপরে আছে, নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। আমারও শখ আছে যে জীবনে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ সেদিকে যাব। তো এই বনিশহরের বাসিন্দা লুকাডি পেসিওলি তিনি দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং দুতরফা দাখিলা পদ্ধতির মেইন থিম ছিল যে যে কোনো লেনদেনের দুইটা সাইড থাকবে, একটা সুবিধাভোগী সাইড যেটাকে আমরা ডেবিট করব বলবো, আর যেটা একটা সুবিধা ত্যাগ করে সেটাকে আমরা ক্রেডিট করব। এই দুইটা হিসাবের সাইড, এই হিসাব করে তিনি এই সমীকরণটা দাঁড় করেছিলেন এবং এই সমীকরণটায় তিনি বলতে চেয়েছেন যে একটা প্রতিষ্ঠানের মোট যত টাকার সম্পদ থাকবে ঠিক তত টাকার দায়ও থাকবে। আমি এটাকে বলবো মোট সম্পদ যত টাকার থাকবে, আমি বলবো মোট সম্পদ সমান সমান, এটা হচ্ছে মোট দায়। এই মোট দায়কে, মোট যে দায় আছে এই দায়টাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগে বলা হয়েছে যে বহিদায়, প্রথম ভাগ যেটা এল দিয়ে দেখা হয়েছে বহিদায় লাইবিলিটিস, বহিদায়। আর একটা হচ্ছে অন্তদায়। এই অন্তদায় মানে অন্ত হচ্ছে ভিতরে আর বহি মানে বাইরে, অন্তদায়। এই অন্তদায় মানে বোঝা যায় আসলে প্রতিষ্ঠানের মালিক যে পরিমাণ টাকা প্রতিষ্ঠানের কাছে কাছে পান, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মালিক যদি তিনি ইনভেস্ট করেন তার উদ্দেশ্য হইল যে ওই ইনভেস্টমেন্ট থেকে তিনি আসলে টাকা নিয়ে আসবেন, ইনভেস্টমেন্ট তিনি ফিরে পাবেন। এই টাকাটা প্রতিষ্ঠানে তিনি একদম দিয়ে দেন না, এই টাকাটা প্রতিষ্ঠানে তিনি রাখেন এবং এটার হকদার হচ্ছেন তিনি। এই প্রতিষ্ঠানের মালিক যে টাকা প্রতিষ্ঠানের কাছে পান সেটাকে আমরা হচ্ছে ওই বা ওনার সিকিউরিটি বলি, এটাকে অন্তদায় বলা হয় বাংলায়। আর লাইবিলিটিস হচ্ছে প্রতিষ্ঠানের মালিক ব্যতীত অন্য যে কোনো পার্সন, মালিকের ওয়াইফ হইতে পারেন, মালিকের ভাই হইতে পারে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, অন্য যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানের ম্যানেজার হইতে পারে, প্রতিষ্ঠানের কোনো কর্মচারী হইতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠান যে বাকিতে মাল বিক্রি করছে তোমার কাছে সে হইতে পারে, সরকারও হইতে পারে। এই বহিদায় হইছে মালিক ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি যে প্রতিষ্ঠানের কাছে টাকা পায় তাকে আমরা লাইবিলিটিস বা বহিদায় বলবো। এই পরবর্তী থেকে যে হিসাব যে সমীকরণ আছে, এটা আমি মুছছি না, আমি নিচে লিখে দিচ্ছি। হিসাব সমীকরণটাকে পরবর্তীতে অন্যান্য যারা আছেন হিসাব বিজ্ঞানী, এটা কিন্তু তারা দেখেছেন যে মালিকের মালিকানা সত্ত্ব বা এই যে অন্তদায় যেটা, এই টাকাটা ওনার সিকিউরিটিটা নির্ণয় করতে গিয়ে তারা আসলে আবিষ্কার করেছেন যে ওনার সিকিউরিটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বাড়ে বা কমে। তারা বলছেন যে ওনার সিকিউরিটি ওইকে তারা এভাবে বলছেন যে এই ওইকে নির্ণয় করতে হইলে আপনাকে দেখতে হবে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এই কথাটা তারা বলছে যে ওইকে দেখতে হইলে এই যে চারটা এলিমেন্টস, এই চারটা জিনিসের নড়াচড়া দেখতে হবে, কোনটা বাড়ছে নাকি কোনটা কমছে। এখানে তারা বলছেন সি মানে ক্যাপিটাল দিয়ে তারা বুঝাইছেন যেটা হচ্ছে মূলধন। মূলধন
মূলধন, আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি আসলে কোনটাকে কি বলে কেন বলে। মূলধন আর রেভিনিউ দিয়ে তারা বুঝিয়েছেন হচ্ছে রেভিনিউ, আর এ রেভিনিউ সেটা হচ্ছে আয়, ইয়েতে এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়, আর ড্রয়িংস মানে উত্তোলন, এটা হচ্ছে উত্তোলন, বাংলায় উত্তোলন মানে হচ্ছে মালিক যে তুলে নিলেন, উত্তোলন। এই চারটা জিনিস বলছেন যে এই চারটা জিনিসের কারণে ওই বাড়ে বা কমে। তারা বলছেন আসলে এই যে প্লাস, যেমন আমরা জানি যে সামনে কোন চিহ্ন চিহ্ন না থাকলে সেটা প্লাস চিহ্ন হয়। তো তারা বলছেন আসলে যে সি, এটাকে প্লাস আছে অর্থাৎ মূলধন আয়, এই দুইটা যত বাড়বে মালিকানা সত্ত্ব তত বাড়তে থাকবে। আর এই দুইটা মাইনাস যে দুইটা, এই দুইটা যত বাড়তে থাকবে তার মালিকানা সত্ত্ব তত কমতে থাকবে। তো পরবর্তী সময়ে যদি আমরা ওই এর মানে এখানে বসাই, তাহলে আমরা এটাকে বলা হয় হিসাবের বর্ধিত হিসাব সমীকরণ। বর্ধিত হিসাব সমীকরণে বলা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল, এ ইজ ইকুয়াল টু এল প্লাস এল তো আগে ছিল, ওই এর বদলে আমরা এই চারটা বসাইলাম, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা হচ্ছে হিসাবের বর্ধিত সমীকরণ। এই বর্ধিত সমীকরণে যদি আমরা বীজগাণিতিক সূত্র প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা মাইনাস গুলোকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে এ প্লাস ই প্লাস ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর। এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এটাও হিসাব সমীকরণ, এটাও হিসাব সমীকরণ, এটাও হিসাব সমীকরণ। এখন আমরা হচ্ছে এই যদি হিসাব সমীকরণে এই যে 6টা এলিমেন্টস আছে, 6টা বিষয় আছে, একটা হচ্ছে সম্পত্তি, আর একটা হচ্ছে খরচ বা ব্যয়, আর একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে দায়, একটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে আয়। এই 6টা আইটেম যদি আমরা খুব ভালো করে জেনে নিতে পারি, আমরা যদি বুঝতে পারি এই 6টা আইটেম সম্পর্কে ধারণা থাকে, তাহলে হিসাব বিজ্ঞান একদম পানি পানি বলিয়া, একদম পানির মতো ক্লিয়ার। এই মানে আমি একটা কথা সবসময় বলি আমার শিক্ষার্থীদের, যা কিছু তোমরা পড়বা সবসময় সেটা যেন বুঝে পড়ার চেষ্টা করো। মুখস্থ যেটা হওয়ার এটা অটোমেটিক হবে, যেটা মুখস্থ করতে চাও তুমি বুঝে বুঝে কয়েকবার যদি তুমি রিড করো তাহলে ওটা মুখস্থ হয়ে যাবে। পৃথিবীতে কোনো কাজ না বুঝে কখনো করবা না। যদি নিজের মধ্যে এই মানে আমি কেন করছি, কি কারণে করছি, এইটা যদি তুমি না বুঝো তাহলে এই কাজ কখনোই করবা না। সবসময় মনে রাখবা আমি যা কিছুই করব আমি যেন বুঝি ওইটা কি জন্য করছি। আমি যাই করি, একটা মার্ডার করলেও যেন আমি বুঝি ওইটা কেন মার্ডার করছি। আমি যদি ওটা না বুঝি আমি করি, তাহলে জীবনে কোনো ফল আসবে না। তোমাদের প্রতি আমার একটা অনুরোধ, তোমরা সব সময় যখন পড়বা প্রত্যেকটা পড়া বুঝার চেষ্টা করবা, এবং লাইন বাই লাইন বাংলায় লেখা আছে বইয়ের মধ্যে লাইন পড়ে তোমরা যে বাংলা সহ যা অন্যান্য যত সাবজেক্ট যে বিজ্ঞান আছে তোমাদের ইসলাম শিক্ষা, লাইন পড়ে যে শব্দ জানো না এটা নিচে দাগ দিয়ে দিবা। পরবর্তীতে ক্লাসে গেলে তোমার শিক্ষকদেরকে তুমি জিজ্ঞেস করবা। আর অ্যাকাউন্টিং এর বিষয়ে যে কোনো পরামর্শ চাও তোমরা ফ্রি, ফ্রি অফ কস্ট তোমরা কি করতে পারো, আমার যে কলিগ আরিফ স্যার আছেন, যিনি আমাকে এত ইন্সপিরেশন দিয়েছেন, যার ইন্সপিরেশন আমার কিছু শিক্ষার্থীর ইন্সপিরেশন আমি আজকে তোমাদের ক্যামেরার সামনে, তার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদের যে কোনো প্রবলেমের ফ্রি অফ কস্ট সমাধান দিয়ে দিব। তো আমি আসি যে এই এলিমেন্টস গুলা যদি আমি একটু চিনি, চিনার পরে আমার হিসাব বিজ্ঞানটা সহজ হয়ে যাবে। তো এই এলিমেন্টস গুলাকে আমি আসলে উপরে লিখে রাখছি আগে, যে আমি আসলে এগুলো আজকে তোমাদেরকে চেনাবো, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আমি সম্পদ আর দায়কে একসাথে লিখে রাখছি, এই কারণে লিখে রাখছি যে এই দুইটা এলিমেন্টস আমার, এই দুইটা এলিমেন্টস এর মধ্যে এই যে সম্পদ আর এই দায় তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, বিপরীত সম্পর্ক। এখন আমি বলবো যে সম্পদ আমি কিভাবে চিনবো, সম্পত্তি যদি আমাকে চিনতে হয়, সম্পদ আমাকে চিনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? সম্পদ আমাকে চিনতে হলে আমি যদি দেখি যে একটা লেনদেন দেখে পড়ে যে এটা সম্পদ নাকি দায়, এটা কিভাবে চিনবো? এটা চিনার সহজ একটা পদ্ধতি হচ্ছে, যদি আমি সম্পদ চিনতে চাই তাহলে সম্পদ চিনবো, ধরো তাহলে সম্পদ চিনতে চাইলে আমি দেখবো এটার মূল্য আছে কিনা, মূল্য আছে কিনা, প্লাস আরেকটা জিনিস মনে রাখবা, যদি ওই মূল্য টাকাটাই হচ্ছে সম্পদ, আরেকটা জিনিস সংক্ষেপে আমি বলে দিই, কারো কাছে আমি কোনো টাকা পাই কিনা। হ্যাঁ, কারো কাছে কোনো টাকা পাওনা থাকলে, কারো কাছে কাছে কোনো টাকা পাওনা থাকলে, পাওনা থাকে সেটাকেও সম্পদ বলবো। এটাও কিন্তু আমার একটা মূল্য আছে, কারণ আমি করিমের কাছে টাকা পাই। করিমকে যদি অন্য জায়গায় নিয়ে আমি দাঁড় করিয়ে দিয়ে ধরে একটা দোকান থেকে কিছু কিনতে চাই, করিমের পরিচিত হয়, আমি বললাম যে আমি এটা নিয়ে যাচ্ছি, করিম টাকা দেবে, তাহলে আমি করিমের কিন্তু একটা মূল্য আমার কাছে আছে, সেই জন্য। তবে এটা আলাদা করে আমি বলে দিলাম এই কারণে যে কারো কাছে যদি কোনো পাওনা থাকে, মানে আমি বা আমার প্রতিষ্ঠান কারো কাছে যদি কোনো টাকা পাই, সেটা এই কারণে বলে দিচ্ছি কারণ সম্পদের সাথে দায়ের একটা বিপরীত সম্পর্ক আছে। সম্পদের সাথে দায়ের সম্পর্কটা হচ্ছে বিপরীত। এই যে যদি কোনো কিছুর মূল্য থাকে সেটা স্পর্শনীয় হতে হবে পারে,
অস্পর্শনীয় হতে পারে। স্পর্শনীয় সম্পত্তি যদি হয় তাহলে আমি এটা স্পর্শ করতে পারবো, অস্পর্শনীয় হলে অস্পর্শনীয় হবে। আবার সম্পত্তি দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, তার বৈশিষ্ট্য আছে। কিন্তু তুমি দেখবা একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় এটার মূল্য আছে কিনা। আমি একটা ঘটনা শুনেছিলাম যে চীনের গুয়াংজু শহরের পাশে কোন একটা গহীন জঙ্গলে ফ্রেশ এয়ার পাওয়া যায়। সেইখান থেকে একদল লোক তারা কি করছে, ওই এয়ারটাকে বিভিন্ন ভাবে টেকনোলজি ইউজ করে কম্প্রেস করে তারা একটা কেনের ভিতরে ভরছে। পরে কেন গুলো তারা বাজারজাত করে চীনের যে জনবহুল শহর আছে, যে বেইজিং সহ বিভিন্ন শহরে, বেইজিং এর মানুষরা খুব দূষিত বাতাস থাকার কারণে তারা এই কেনটা খুলে, পেপসির কেনের মতো কেন খুলে নিঃশ্বাস নেয় একটা। এই যে গুয়াংজুর ওই পাহাড়ের যে হাওয়াটা, বাতাসটা, সেটা তাদের কাছে সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, সম্পত্তির আরেকটা বিষয় খেয়াল রাখতে হয় যে সম্পত্তি হস্তান্তরযোগ্য থাকতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমত আমি যদি সম্পত্তি চিনতে চাই আমি কি করব, আমি বলবো এটার চিন্তা করবো এটার মূল্য আছে কিনা। একটা টেবিল আমার অফিসে আছে, এটার মূল্য আছে, ইয়েস, তাহলে এটা আমার কাছে সম্পত্তি। আমার কাছে একটা কি আছে, জমি আছে, এটার মূল্য আছে, ইয়েস, এটা আমার সম্পত্তি। আমি কারো কাছে টাকা পাবো, তারও মূল্য আমার কাছে আছে, তার জন্য সম্পত্তি। এরপরে আমার হচ্ছে নগদ টাকা, এটার তো মূল্য আছেই, সম্পত্তি। ব্যাংকের টাকা, এটার মূল্য আছেই, সম্পত্তি। সো মোটামুটি তুমি যদি এই লজিকটা ফলো করো তাহলে সম্পত্তিটা সহজ হয়ে যাবে। আমি চলে আসি দায়ে। এই দায় যেটা হচ্ছে, এটা হচ্ছে সম্পত্তির ঠিক উল্টো। দায় চিনতে হলে আমাকে কি করতে হবে, আসলে দায় চিনতে হলে আমাকে করতে হবে যে মালিক ছাড়া, কি আমি বলছি, মালিক ছাড়া ছাড়া অন্য যে কোনো ব্যক্তি, অন্য যে কেউ, অন্য যে কেউ, মানে যে কোনো ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, সরকার হতে পারে, যে কেউ আমার কাছে, মানে আমার প্রতিষ্ঠানের কাছে বা আমার প্রতিষ্ঠানের কাছে 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 যদি যদি টাকা পায়, টাকা পায়, টাকা পায়, তবে সেটি হচ্ছে সম্পত্তি। যে হবে আর কিছু মূল্য থাকলে তো সম্পত্তি। আর দায় হচ্ছে মালিক ছাড়া অন্য যে কেউ, প্রতিষ্ঠান বা আমার কাছে যে পায়। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় নিজেকে নিজেকে ভাববা আমি হচ্ছি প্রতিষ্ঠান। তাহলে তোমরা দেখবে এই প্রবলেমে পড়বা না যে মালিকের কোনটা তার পার্সোনাল লেনদেন আর কোনটা আমার প্রতিষ্ঠানের সাথে জড়িত লেনদেন। এটা তোমরা ইজিলি পারবা যখন তুমি নিজেকে প্রতিষ্ঠান হিসাবে গণ্য করবা। তুমি নিজেকে সবসময় প্রতিষ্ঠান ভাববা। তখন কি হয়, কেন এটা হয়, আমি যদি নিজেকে মালিক ভাবি তাহলে আমি ভুল করবো, আমার এই এন্ট্রি গুলা ভুল হয়ে যাবে। আবার আমি যদি নিজেকে কর্মচারী ভাবি তাহলেও ভুল হয়ে যাবে। মালিক ভাবলে হবে কি, আমি আসলে সবকিছুর সাথে লেনদেন মিলাই ফেলবো। আবার কর্মচারী ভাবলে সবকিছুই লেনদেন থেকে বাদ দিয়ে দিব। তো আমি নিজেকে কি ভাববো, প্রতিষ্ঠান। তাইলে আমি বুঝতে পারবো কোন লেনদেনটা আমার জন্য, কোন কোন টাকা পয়সা লেনদেনটা আমার জন্য লেনদেন হবে এবং কোনটা জাবেদা হবে। তো আমি বললাম মালিক ছাড়া অন্য যে কেউ যদি কোনো টাকা পয়সা পায় সেটাকে আমি বলে দেবো আমার জন্য দায়। এখন আমি আসি মূলধন আর উত্তোলন নিয়ে আলোচনায়। মূলধন উত্তোলনের আলোচনায় আমি প্রথমে মূলধন ধরি। মূলধন কাকে বলে এটা যদি আমি বুঝতে চাই, মূলধন, মূলধন কাকে বলে আমি বললাম যে মালিক, মালিক প্রতিষ্ঠানে যা কিছু, দেখেন মালিক প্রতিষ্ঠানে 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 যা কিছু দেন, মালিক যা দেবেন সেটাকে আমি মূলধন বলে নেব। ধরো এই আমি একটা চিত্র এঁকে নিই, এটা হচ্ছে আমার মালিক আর এই হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে এটা যদি মালিক হন, এটা এখান থেকে যা দেবেন, তিনি টাকা দিচ্ছেন, এটার নাম মূলধন। তিনি আমাকে টেবিল, আমার অফিসে একটা টেবিল দরকার, তিনি দিচ্ছেন, এটার নাম মূলধন। তিনি তার গাড়িটা দিয়ে দিচ্ছেন, এটা মূলধন। তিনি আমার একজন কর্মচারীর বেতন দিয়ে দিয়েছেন তার পকেট থেকে, এটা তো কর্মচারীর বেতন আসলে প্রতিষ্ঠান থেকে যাওয়ার কথা, তো তার পকেট থেকে দিয়ে দিয়েছেন, ওনার পকেট থেকে এইটাকে আমি মূলধন বলবো। ঠিক আছে, আমার যে কোনো প্রতিষ্ঠানিক খরচ তিনি তার পকেট থেকে যদি দেন সেটাকেই আমরা মূলধন বলবো। অর্থাৎ মালিকের কাছ থেকে যা কিছু প্রতিষ্ঠানের দিকে আসবে সব কিছুকে আমি মূলধন বলবো। আর উত্তোলন হবে, উত্তোলন উত্তোলন হচ্ছে মালিকের কাছ থেকে প্রতিষ্ঠানের কাছ থেকে মালিকের কাছে যা কিছু যাবে সেটা মালিক নিজে নিতে পারেন, নিজে তার প্রয়োজন বুঝে, অথবা আমরাও তাকে দিতে পারি। আমরা যদি তাকে দেই তার প্রয়োজনে, যেমন মালিকের মেয়ে স্কুলে গেছে, স্কুল বাসের ভাড়াটা
আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দিয়েছি, এটা আমাদের দায়িত্ব না, কিন্তু আমরা যখন দিয়ে দিলাম তখন এই টাকাটা হয়ে গেল উত্তোলন। আমরা লিখে রাখবো যে মালিকের প্রয়োজন আমরা ব্যবহার করেছি। মালিকের আয়কর, এই আয়করটা মালিকের কিন্তু নিজের ব্যক্তিগত খরচ, ওইটা প্রতিষ্ঠানের যদি কর সরকার নির্ধারণ করে, হচ্ছে কর বা ট্যাক্স শুধু বলা হয়। আর যদি মালিকের কোনো কর, কোনো ব্যক্তির উপরে কর থাকে, সেটা হচ্ছে আয়কর। তো আয়করটা হচ্ছে মালিকের একটা খরচ, এটা যদি আমরা প্রতিষ্ঠান থেকে দিই এটাকে উত্তোলন বলা হবে। আবার জীবন বীমা, বীমা হচ্ছে প্রতিষ্ঠানের খরচ, আর জীবন বীমা হচ্ছে একজন ব্যক্তির নিজের জীবনের উপরের যে বীমা করা হয়, জীবনের ইয়ের জন্য, লাইবিলিটিস এর জন্য। এই যে বীমা যেটা হয় এটাকে আমরা বলি হচ্ছে এই জীবন বীমা। যেটা বীমা হচ্ছে আমার প্রতিষ্ঠানের খরচ, আর জীবন বীমা হচ্ছে মালিকের খরচ, আমি দিছি, তা এইটাকে উত্তোলন বলা যাবে। এমনি সাধারণত আমরা যেটা পাই, আসলে পাই যে মালিক টাকা নিয়ে যান, ঠিক আছে, তাইলে এটা হলো উত্তোলন, নগদ উত্তোলন। মালিক পণ্য নিয়ে যান, এটা হচ্ছে পণ্য উত্তোলন। মালিকের আমরা আয়কর দিই, এটা হচ্ছে উত্তোলন। মালিকের আমরা জীবন বীমা প্রিমিয়াম দিলে এটা হচ্ছে উত্তোলন। এছাড়া মালিক যদি একটা চেয়ার নিয়ে যান, সেটাও উত্তোলন হবে। মালিক যদি কোম্পানির কোনো জায়গা নিজে নিয়ে যান তার নামে, যে আমি এটা ব্যবহার করব, এটা উত্তোলন হবে। মালিক প্রতিষ্ঠানের একটা গাড়ি নিয়ে গেছেন, এটা তো উত্তোলন হবে। একটা সুন্দর চেয়ার ছিল, তার বাড়িতে নিয়ে গেছেন, তাহলে আমরা বলতে পারি মালিক যা কিছু দিলেন সেটা দিলে মূলধন, মালিক কিছু নিলে সেটা হয়ে গেল উত্তোলন। ঠিক আছে, এই উত্তোলন এবং মূলধন যাওয়ার পরে আমরা এখন চলে আসবো হচ্ছে এইটা ইয়েতে, এই যে আয় ব্যয়ের মধ্যে আমরা চলে আসি। আয় ব্যয়টা কি, আমরা এটা একটা যদি একটু বুঝে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হয়। আমি এখানে লিখে দেই যে মালিক যা কিছু প্রতিষ্ঠান থেকে নেন, এটা হচ্ছে আমার কি উত্তোলন। তাহলে একটা কমপ্লিট। আমরা এখন চলে যাই আয় এবং ব্যয়ের মধ্যে। আয় ব্যয় বুঝাটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এই সমীকরণ বোঝার জন্য বা এলিমেন্টস গুলো বোঝার জন্য। আয় ব্যয়টা একটু ট্রিকি মনে হয়, কিন্তু আমি সহজ করে বলবো একটা কথা, একটা জিনিস ট্রিক্স তোমরা ধরে ফেলো, তাহলে আয় ব্যয় ধরে ফেলতে পারবা। তাহলে আমি প্রথমে আয়ে আসি। আয় হচ্ছে, আয়টা হচ্ছে যদি আমি কারো কোনো কাজ, মানে আমার প্রতিষ্ঠানটা, যে প্রতিষ্ঠানটা কারো কোনো সেবা অথবা কাউকে কোনো কাজ করে যদি দেয়, তাহলে সেটাকে আমরা আয় বলবো। আয় হতে হলে তাকে প্রথমত হচ্ছে আমি সেবা দিতে হবে এবং বা কাজ করে দিতে হবে তার। কিন্তু সে যদি আমাকে টাকা নগদে দেয় তাও আয় হবে, যদি টাকা নাও দেয় তাও আয় হবে। কিন্তু সে যদি আমি 10 টাকার কাজ করে দিলে সে আমাকে 50 টাকা দেয়, তাও আয় হবে। আয় হবে কিন্তু 10 টাকা, ওই 50 টাকা আয় না। 10 টাকার কাজ করছি, দিছে 50 টাকা, তাহলে আমার আয় হইলো গিয়ে 10 টাকা, বাকি 40 টাকা হয়ে গেল আমার জন্য দায়। আমরা সামনের ক্লাসগুলো গেলে তোমরা ধীরে ধীরে এগুলো বুঝতে পারবা, কারণ বাকি 40 টাকার কাজ আমি করি নাই, সে আমার কাছে পাবে। আর আমি আগে বলেছিলাম যে আমার কাছে যদি কেউ কিছু পায় তাহলে সেটা হয়ে যায় দায়। এই জন্য আমি বলছি যে আয় হইতে হইলে তার একটাই গুণ, আমি কাজ করে দিতে হবে, সেটার বিনিময়ে সে কি তার কাছ থেকে আমি কিছু পাই কিংবা না পাই। আমি যদি তার টাকার মূল্যে কাজ করে দিই তাহলে সেটাকে আমরা আয় বলবো। তাহলে আমি মানে আমার প্রতিষ্ঠান, আমি কোনো কাজ বা সেবা করে দিলে, ঠিক আছে। আমি আরেকটা নোট স্পেশালি দিই, এটা এটা আয় এবং ব্যয়, আয় এবং ব্যয় টাকা দেওয়া পাওয়ার উপরে, নগদ টাকার উপর নির্ভর করে না, নগদ টাকার উপর নির্ভর করে না। ওইটা মনে রাখবা সবসময়, নির্ভর করে না। ওইটা নির্ভর করে কিসের উপর? নির্ভর করে সবসময়, এটা তোমরা আলাদা করে মনে রাখবা, আয় এবং ব্যয় নগদ টাকার উপর নির্ভর করে না, ওটা নির্ভর হবে কাজ হয়েছে কি হয় নাই। যদি কাজ হয়, আমি যদি তাকে কাজ করে দেই তাহলে আমার জন্য আয়। আর ব্যয় হচ্ছে যদি কেউ আমার জন্য কোনো কাজ করে দেয়, কেউ আমার জন্য কোনো কাজ বা সেবা করে দিলে, সেবা করে দিলে
আমার জন্য কোনো কাজ বা সেবা করে দিলে। আমি আবারও বলছি, আয় ব্যয়ের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল রাখবা, আয় এবং ব্যয় নগদ টাকার উপর নির্ভর করে না। টাকা কত পেলাম কিন্তু পেলাম না, এটার উপর নির্ভর করে না। আয় এবং ব্যয় নির্ভর করে যে আমি কাজটা করে দিয়েছি অথবা সে আমাকে কাজটা করে দিয়েছে কিনা। কেউ যদি আমাকে কোনো কাজ করে দেয়, তাকে যদি আমি টাকা ধরে, আমাকে 100 টাকার কাজ করে দিছে, আমি তাকে টাকা দিছি 100, তাহলে 100 টাকা ব্যয় হয়েছে। যদি আমাকে 100 টাকার কাজ করে দিছে, আমি 1 টাকাও দেই নাই, তাও আমার 100 টাকা ব্যয় হয়েছে। যদি আমাকে যদি আমাকে সে কাজ করে দিচ্ছে 100 টাকার, আমি তাকে 500 টাকা দিছি, তাও আমার কাজ হয়েছে কিন্তু 100 টাকা। বাকি যে টাকাটা আমি দিয়েছি ব্যবসায়িক ক্ষেত্রে এটাকে বলা হয় সম্পত্তি, কারণ এখন এই 400 টাকা আমি তার কাছে পাবো। আর আমরা বলছি কারো কাছে আমি কোনো টাকা পাইলে সেটা আমার সম্পত্তি হয়ে যায়। তাহলে আয় এবং ব্যয় আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই আয় ব্যয় আরো ভালোভাবে বোঝার জন্য আমি বলছি যে এই আয় ব্যয়টা একটু ট্রিকি, ওইটা একটু একটু ঝামেলা হইতে পারে, সেই জন্য আমি আরো সহজভাবে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই আয় এবং ব্যয়কে আমি বোঝার জন্য আমি তোমাদেরকে একটা সহজভাবে একটা চিত্র বুঝিয়ে দিই। তারপর আমি আজকে এই সমীকরণের মধ্যে আমি চেষ্টা করবো শর্ট করে তোমাদেরকে ছোট্ট করে এখান থেকে জাবেদাটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। যদিও জাবেদা অন্যভাবে করা যায়, এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, হিসাব বিজ্ঞানের মেইন পদ্ধতি। এই পদ্ধতিটা বুঝতে মানুষের একটু জাবেদার পদ্ধতিটা বুঝতে একটু কষ্ট হয়ে যায়, তাই আমি অন্যভাবে জাবেদার জন্য তোমাদের নেক্সট ভিডিওটা করে দিচ্ছি। এটা এটা এই ভিডিওর পরেই সেই ভিডিওটা আপলোড হবে, সেটা অন্যভাবে করা যায় খুব সহজে। তো আমি আয় এবং ব্যয় বোঝার জন্য আমি বলছি, ধরো তুমি তোমার বাড়ির থেকে স্কুলের জন্য বের হও, প্রতিদিন বের হইলে, এই তোমার বাড়ি, এখান থেকে এখানে স্কুল, এখানে বের হইলে তুমি প্রতিদিন স্কুলে রিক্সায় যাও। তুমি বাইরে হইলে একজন রিক্সা ড্রাইভার প্রায় সময় তাকেই পাওয়া যায়, তুমি তার সাথেই যাও, তার সাথে যেতে কমফোর্ট ফিল করো। তো তুমি তার কাছে যদি স্কুলে যাও, তাহলে তোমার তোমার প্রতিদিন 50 টাকা খরচ হয়। তো তুমি একদিন বাইরে হইছো, বাইরে চাচাকে পাইলা, চাচাকে পাই, রিক্সা ড্রাইভার চাচার কাছে উঠে তুমি কি করলা, চলে গেলা। তো তুমি যখন চলে গেলা স্কুলে গিয়ে তাকে 50 টাকা দিয়ে দিলা, তাহলে তোমার টাকা দিয়েছো তাকে তুমি 50, তোমার খরচও হয়েছে 50, কারণ আমরা জানি তিনি 50 টাকার কাজ করেছেন, যেহেতু এটা 50 টাকার ভাড়া, 50 টাকার কাজ করেছেন। তারপরে অন্য কোনো একদিন, এর পরের দিনই না কিন্তু অন্য কোনো একদিন, তোমরা এভাবে কল্পনা করো, অন্য কোনো একদিন তুমি গিয়েছো স্কুলে, যাচ্ছ সকালবেলা, এই চাচাকে তুমি পাইলা, তুমি তুমি তাকে নিয়ে তুমি স্কুলে গেলা। স্কুলে যাওয়ার পর দেখলা 100 টাকার নোট তোমার কাছে বাংতি নাই। তখন চাচার কাছেও বাংতি নাই, তুমি চাচাকে বলে দিলা, স্যার ঠিক আছে চাচা, আপনাকে তো প্রতিদিন পাওয়া যায়, আজকে আপনি 100 টাকা নোট নিয়ে যান, আমাকে পরে একদিন আপনার এই গাড়িতে আমি যাবো, বা 100 টাকা দিলে, তাহলে এদিন তোমার কত টাকা খরচ ব্যয় হইলো? তোমার মাথায় আসতেছে না 100 টাকা দিয়ে দিছি, 100 টাকা ব্যয় হয়েছে? না, এই দিনও তোমার 50 টাকাই ব্যয় হয়েছে, 50 টাকা ব্যয় হয়েছে। আর ওই যে রিক্সা ড্রাইভার যে আঙ্কেল ছিলেন, তার 50 টাকাই তোমার থেকে আয় হয়েছে, কারণ বাকি 50 টাকা তিনি তোমাকে ফেরত দিতে হবে। এটা হচ্ছে তোমার দায়। ঠিক আছে, তোমার জন্য সম্পদ, আর তার জন্য, চাচার জন্য এটা দায়। চাচা তোমাকে দিতে হবে, তুমি চাচার কিছু পাবা, সেই জন্য দায়। হয় চাচা তোমাকে রিক্সায় আরেকদিন নিবেন, না হলে তোমার টাকাটা চাচা ঘুরিয়ে দেবেন। এরপরে এটার তোমার মিটমাট হয়ে গেছে, তোমার কোনো একদিন আইসছো অথবা রিক্সা চড়ছো, অথবা তুমি চাচা তোমাকে টাকা দিয়ে দিচ্ছেন। সো তুমি এরপরে আরেকদিন কি করলাম, তুমি আরেকদিন যাচ্ছ, এটার পরে এটা মিটমাট হয়ে যাওয়ার পরে, তো ওই দিন তুমি দেখলা যে গেছো, তো চাচাকে তুমি যাওয়ার পরে তোমার কাছে ভাঙতি নেই, 500 টাকা নোট, আর কোনো টাকাও তোমার কাছে নাই। সো তুমি 500 টাকা নোট চাচাকে বলা, চাচা 500 টাকা নোট, চাচা বলে ঠিক আছে বাবা, তুমি তো আমাকে প্রতিদিন তোমার সাথে দেখা হয়, অন্য কোনো দিন দেবা, নেক্সট ডে তোমার কাছ থেকে আমি টাকা বেশি নিয়ে নেবো, কিন্তু কোনো টাকা দেওয়া নেই, বুঝছো? তো এই দিন তোমার কত খরচ? তুমি চাচাকে কোনো টাকা দেওয়া নাই, চাচাকে তোমার কাজ করে দিচ্ছেন, হ্যাঁ চাচা কাজ করে দিয়েছেন, কত টাকার কাজ করে দিয়েছেন? 50 টাকা। তাহলে তোমার জন্য খরচটি কি? 50 টাকা। ঠিক আছে না? এই 50 টাকার খরচ হয়েছে, কিন্তু তুমি কোনো টাকা দেও নাই, কিন্তু তারপরে খরচ কেন? এটা খরচ আমি দেবো, কারণ হচ্ছে তুমি এই যে চাচার যে রিক্সা চালাই নিছেন না, চাচার রিক্সা চালানোটা তুমি কখনোই আর ফেরত দিতে পারবে না। তোমার পক্ষে জীবনে আখেরাত পর্যন্ত এটা ফেরত দেওয়া সম্ভব না। কেউ যদি কখনো তোমার কোনো কাজ করে দেয়, এটা মনে রাখবা, বাস্তব জীবনে কাজে লাগাইবা, যে কেউ যদি কখনো তোমাকে এরকম কোনো কাজ করে দেয়, তার টাকাটা যেন, তার মজুরিটা যেন মেরে না দেওয়া হয়। কারণ তুমি ওইটা কখনোই, তার কাজ করে দিলেও ওই কাজটা, যে সে যে শ্রমটা দিয়েছে, সেটা তুমি ফেরত দিতে পারবে না, কখনোই দেওয়া যায় না বাবারা, ওইটা তোমরা খেয়াল রাখবা। তো এই জায়গায় হচ্ছে কি, আমরা চাচা এখন তোমার কাছে পাবেন, তাইলে চাচার একদিকে তোমার দায়ের সৃষ্টি হয়েছে 50 টাকার, অন্যদিকে তুমি হচ্ছে কাজ করাইছো, সেজন্য তোমার খরচ হয়েছে 50 টাকা। এরপরে এইটার মিটমাট হয়ে গেছে, চাচাকে তুমি টাকা দিছো, অথবা যে কোনো ভাবে এটার মিটমাট হয়েছে, কোন একদিন তুমি দিয়ে দিছো, এরপরে কোন একদিন, এটা আমি বছর থেকে যে কোনো 4টা দিন নিয়ে নিলাম আমি। এরপরে কোন একদিন তুমি কি করলাম, আবার তুমি গেছো এই
স্কুলে, তো চাচাকে পাওয়া গেছে সকালে, তুমি বাইরেছো, সকালে বাইরে চাচাকে পাইলা, চাচাকে পাওয়ার পরে দেখলে যে তুমি চাচা একটু রিক্সা নাই চাচার কাছে, একটু তিনি জ্বরে কাঁপতেছেন। তিনি চাচা জিজ্ঞেস করলেন, চাচা কি অবস্থা? বললেন তো আমার তো 2-3 দিন থেকে জ্বর। তখন বললেন আপনি কি ডাক্তার দেখছেন? বললো না। উনি বললেন না বাবা, আমি তো ইনকাম করতে পারি নাই, তো আমার কাছে টাকা নাই, আমি ডাক্তার দেখাইনি। তো তুমি সাথে সাথে তোমার তোমার পকেট থেকে একটা 500 টাকার নোট তুমি তাকে বের করে দিলা, দিয়ে বললা চাচা আজকে আপনি যান এটা নিয়ে ইয়ে করেন, এই যে কি বলে এটার নাম, এই আপনি চিকিৎসা করান, আপনি ফার্মেসি থেকে বা কোনো জায়গা থেকে একটু ঔষধ নিয়ে যান, আর আপনি সুস্থ হয়ে গেলে আপনি আমার রিক্সা চালাইবেন যখন সময়, ওই সময় টাকাটা গড়িয়ে দিবেন, অথবা আমি আপনার রিক্সা চড়লে আমার এটা সুদ হয়ে যাবে। তখন তুমি তাকে চাচাকে কত দিছো? 500 টাকা। তারপর তুমি তোমার স্কুলে চলে গেছো। এই দিন তুমি কত খরচ হয়েছে দেখো তো তোমার। ওই দিন কিন্তু তোমার কোনো খরচ হয় নাই, কারণ চাচা হয় তোমাকে এই 500 টাকা পরবর্তী ঘুরিয়ে দেবেন, অথবা তুমি এই 500 টাকা 500 টাকা রিক্সা 10 বার চলে ফেলবা, চলে ফেললে এটা চাচার সাথে মিটমাট হয়ে যাবে তোমার। ওই দিন কিন্তু তোমার কোনো খরচ হয়নি। তাহলে আমি দেখলাম যে আমার যত টাকা কাজ হইছে ঠিক তত টাকা, যত টাকার কাজ হইছে ঠিক তত টাকা যদি ইয়ে হয় আমি দেই, তাও আমার খরচ হইছে যত টাকার কাজ হইছে, যত টাকা কাজ হইছে তার থেকে বেশি টাকা খরচ করলেও আমার আমার খরচ হইছে, বেশি টাকা দিলেও আমার খরচ হইছে কিন্তু যত টাকার কাজ হইছে তত টাকা, ঠিক যত টাকার কাজ হইছে তার থেকে কম টাকা দিলেও আমার খরচ কিন্তু হয়েছে কাজ যত টাকা। আর আমার যেহেতু এখানে কোনো কাজ করা হয় নাই, আমাকে কেউ কোনো কাজ করে দেয় নাই, তাই আমি যত টাকাই তাকে দেই না কেন সেটা আর আমার খরচ হবে না। একই দিকে একইভাবে ওই জায়গাটা যদি আমি রিক্সা রিক্সাওয়ালা আঙ্কেলের কথা ভাবি আমি, তাহলে বলবো যে প্রথমে 50 টাকার কাজ করেছেন, তিনি 50ই পেয়েছেন, তার জন্য আয় 50 টাকা। তিনি 50 টাকার কাজ করেছেন, 100 পাইছেন, কিন্তু তার জন্য আয় হচ্ছে 50, বাকি যে 50 ওটা তার জন্য দায়, কারণ তাকে ওটা পরিশোধ করতে হবে। এরপরে হচ্ছে যে 50 টাকা তিনি কাজ করেছেন, কোনো টাকা পান নাই, তাহলে এটা তার আয় হয়েছে 50 টাকা। কিন্তু এখন তুমি যে টাকা দিলে না, তোমার কাছে তিনি টাকা পাবেন, এই এই যে টাকাটা পাবেন এই জন্য এটা হয়ে গেল সম্পদ। আর একদিকে হচ্ছে এটা আয় তার, একদিকে সম্পদ। আর এইখানে এসে দেখা গেল যে তিনি 500 টাকা পাইছেন, কোনো কাজ করে দেননি, তার কোনো আয় হয়নি, কিন্তু খামোখা তার দায় বেড়ে গিয়েছে। এই দায়টা তোমাকে সে পরিশোধ করতে হবে। এখন আমি সংক্ষেপে ভিডিও শেষ করার আগে আমি এই সমীকরণ থেকে আসলে জাবেদাটা কিভাবে করা যায় এটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। এটা সংক্ষেপে তোমরা বলি, এটা হচ্ছে জাবেদার আসলে বোঝার মেইন নিয়ম, বা জাবেদা কিভাবে করব বেসিকলি এটা আসলে এইখান থেকে আসে। কিন্তু আমি এইভাবে জাবেদা শেখাতে পছন্দ করি না, কারণ এটা অনেকটা হয়ে যায় বই নির্ভর পদ্ধতি। বই নির্ভর না পড়ে আমি যদি বুঝে বুঝে পড়ি তাহলে সেগুলো আমার কাছে অনেক ভালো মনে হয়, সেই জন্যই আমি এটা আমি অন্যভাবে এরপরের ভিডিওটা তোমরা পাবা, এবং আমি অন্যভাবে পড়াই দেবো কিভাবে সহজে জাবেদা পড়ানো যায়। তো এইটা হচ্ছে এই সাইটটাকে আমরা সাধারণভাবে বলি হচ্ছে যে ডেভিড সাইট। ডেভিড সাইট এটাকে আমরা বলি ডেভিড সাইট, ঠিক আছে? ডেভিড সাইট, এটা হচ্ছে ডেভিড সাইট, কারণ এদের আচরণ সাধারণত এরা ডেবিট আচরণ করে, অর্থাৎ এরা সবসময় সুবিধা বুক করে। আর এই সাইটকে আমরা বলি ক্রেডিট সাইট, এরা সাধারণত সবসময় সুবিধা ত্যাগ করে, তাই এদেরকে আমরা বলি ক্রেডিট সাইট। এই ডেবিট কার্ড যে ক্রেডিট সাইট, তো আমরা যখন জাবেদা করতে যাব, তো জাবেদাতে আমাদের লেনদেন হয়। লেনদেন হইলে কি করে, এই যে 6টা এলিমেন্টস, এই 6টার মধ্যে কোনো একটা জিনিস বাড়বে বা কমবে, যে কোনো জিনিস বাড়বে বা কমবে, যে কোনো দুইটা জিনিসের মধ্যে টাচ হবে, যে কোনো দুইটা এলিমেন্টস বাড়বে বা কমবে, এটা মাস্ট। এইটা যখন হিসাব সমীকরণে এই জিনিসগুলো বাড়বে বা কমবে তখনই এটার নাম হবে লেনদেন, আর বাড়ে না যদি কমে না সেটার নাম লেনদেন না। তো এটা যখন বাড়বে, এই 3টা আইটেম অর্থাৎ সম্পত্তি, খরচ আর উত্তোলন বাড়লে তাদের নাম হয় ডেবিট, তারা হয় বাড়লে ডেবিট। আর তারা যদি কমে তাহলে তারা হয় ক্রেডিট। যেমন আমি বলি নগদ একটা সম্পত্তি, ঠিক আছে, আমি এটা বলে দিই, নগদ একটা সম্পত্তি। এই নগদ সম্পত্তিটা যদি আমার কাছে আসে তাহলে নগদান হিসাবকে আমরা ডেবিট করি। কেন করি? কারণ হচ্ছে এই নগদ সম্পত্তিটা আমার কাছে বাড়ে। আর আমরা যদি নগদ আমার কাছ থেকে চলে যায় তাহলে আমরা বলি নগদান হিসাব ক্রেডিট। কেন করি? কারণ এই নগদ সম্পত্তিটা কমে। ঠিক একইভাবে এভাবে খরচ এবং উত্তোলনের ক্ষেত্রে একই সূত্রটা প্রযোজ্য। আবার অপরদিকে এই সাইডটাকে আমরা বলি সাধারণত ক্রেডিট সাইড। তাহলে সাধারণভাবে এরা ক্রেডিট থাকে, কিন্তু এরা যখন নড়াচড়া করে অর্থাৎ কম বেশি হয়, যখন এরা বাড়ে তখন তারা হয় ক্রেডিট। যেহেতু তারা সাধারণভাবে ক্রেডিট, তাই তারা বৃদ্ধি পেলেও হয় ক্রেডিট। সাধারণভাবে ক্রেডিট, বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এরা সাধারণ অবস্থায় থাকে হচ্ছে ডেবিট, এরা বৃদ্ধি পেলে হয়, হ্রাস পেলে হয়, সাধারণ অবস্থায় তাকে ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট।
এবং এই যে সমীকরণটা লেখছি এটা হচ্ছে হিসাব সমীকরণের আসলে একটা বর্ধিত রূপান্তরিত রূপ। এবং এই যে ডেবিট এবং ক্রেডিট এটাতে রেওয়া মিল করা হয়, তোমরা নেক্সটে আমি ধাপে ধাপে ভিডিওগুলি আসতেছে তোমরা দেখতে থাকবা যে এইটা এই যে কোনো সম্পত্তির নাম, কোনো খরচ, কোনো উত্তোলন দেখলে এগুলাকে আমরা ডেবিট বলি, আর কোনো দায়, কোনো মূলধন, কোনো আয় থাকলে এগুলাকে আমরা ক্রেডিট বলি। তো মোটামুটি এই যে আমি যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে আমি কভার করার চেষ্টা করেছি এই সবগুলা এলিমেন্টস, হিসাব বিজ্ঞানের এই যে এলিমেন্টস গুলো আছে সবগুলা কোনটা কোনটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। আর এরপরে আমি ছোট্ট করে পড়াই দিলাম আসলে বেসিকলি জাবেদাটা কিভাবে হয়। জাবেদাটা আসলে এগুলার নড়াচড়ার উপরে হয়। এই যে তিনটা আইটেম সম্পদ, খরচ, উত্তোলন এগুলো বাড়লে সবসময় ডেবিট হয় আর কমলে ক্রেডিট হয়। আর এই যে দায় আছে, মূলধন, উত্তোলন, মূলধন, আয় আছে, এগুলো বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। তো আমি বারবার বলছি আমি এভাবে হিসাব বিজ্ঞানের এই নিয়ম করে জাবেদা করানো বা শেখানো পছন্দ করি না। আমি নিজের মতো করে একটা পদ্ধতি আমি তোমাদেরকে দেবো আমাদের এরপরের ভিডিও, ঠিক পরের ভিডিও তোমরা এটা পাবা। আমি জাবেদা নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। শেষ করার আগে সংক্ষেপে আমি একবার বলে দিই এক লাইনে, কোনো কিছুর দাম যদি বা মূল্য আমার কাছে থাকে এবং যদি কেউ কারো কাছে আমি কোনো টাকা পাই তাহলে সেটা হবে সম্পদ। কেউ যদি আমার কাছে কোনো টাকা পায় সেটা হবে দায়, মালিক ছাড়া, মালিক পেলে নাই, মালিক ছাড়া। মূলধন মালিক যা কিছু কোম্পানিতে দেবেন, প্রতিষ্ঠানে দেবেন, সবকিছু মূলধন। মালিক যা কিছু প্রতিষ্ঠান থেকে নেবেন অথবা প্রতিষ্ঠান মালিকের প্রয়োজনে যা কিছু ব্যবহার করবে সব উত্তোলন। কারো যদি আমি কাজ করে দেই সে টাকা দেখ কিংবা না দিক সেটা হবে আয়। কেউ যদি আমার কোনো কাজ করে দেয় আমি টাকা তাকে দেই কিংবা না দেই সেটা হবে ব্যয়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এছাড়াও কোনো ধরনের কোনো প্রবলেম হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমরা জানতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কিংবা এখানে কমেন্টস লিখো। এই কমেন্টস এর আলোকে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে যাব। বিশেষ করে আমার আরিফ স্যার এবং আমার জন্য দোয়া করবো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।